হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামিনেশন জেনারেল স্টাডিজের মোস্ট এক্সপেক্টেড 25 এমসিকিউ নিয়ে চলে এসেছে তোমাদের জন্য সেট নম্বর 14। ওকে, তাহলে চলো একটা একটা করে কোশ্চেন শুরু করা যাক। কি বলেছে? ইন হুইচ ইয়ার ডিড দ্য কলিঙ্গ ওয়ার টেক প্লেস? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 বিসিতে হয়েছিল, 263 বিসিতে হয়েছিল, 273 বিসিতে হয়েছিল, 232 বিসিতে হয়েছিল বা 232 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 261 বিসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে 261 বিসি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে দেখে নাও এখান থেকে, দ্য কলিঙ্গ ওয়ার ওয়াজ ফট বিটুইন দ্য অশোকা অ্যান্ড দ্য স্টেট অফ কলিঙ্গ। দ্য ব্লোডশেড ইন দ্য ওয়ার লেড অশোকা টু অ্যাডপ্ট দ্য বুদ্ধিজম। অর্থাৎ কি বলেছে? কলিঙ্গ যুদ্ধ অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে হয়েছিল। এই যুদ্ধের রক্তপাত অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল। এই যুদ্ধ কি করেছিলেন? অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার অব দি দিল্লি সুলতান? দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে ছিলেন? অপশন এ নূরজাহান ছিলেন, অপশন বি আমাদের রাজিয়া সুলতানা ছিলেন, অপশন সি চাঁদ বিবি ছিলেন, অপশন ডি আমাদের মুমতাজ মহল ছিলেন। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? রাজিয়া সুলতানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? আমাদের এখানে রাজিয়া সুলতানা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে দেখো, ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিলেন। 1236 থেকে কত সাল অবধি শাসন করেছিলেন? না, 1240 সাল অবধি এখানে আমাদের যেটা করেছিলেন সেটা কি করেছিলেন? না, আমাদের দিল্লি শাসন করেছিলেন। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু ছিলেন, অপশন বি অ্যানি বেসান্ত ছিলেন, অপশন বি নেল্লি সেনগুপ্ত ছিলেন, অপশন ডি ইন্দিরা গান্ধী ছিলেন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো? অ্যানি বেসান্ত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কে হচ্ছে রাইট অ্যান্সার বলো? না, আমাদের এখানে অ্যানি বেসান্ত হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে এখান থেকে কি বলবো? এখান থেকে যে অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে সভাধিপতিত্ব করেন এবং সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। কত সালে? না, 1925 সালে। তাহলে 1917 সালে আমাদের কলকাতা অধিবেশন কে করেছেন? না, অ্যানি বেসান্ত করেছেন। এবং যদি বলা হয় ভারতীয় মহিলা কে ছিলেন, তাহলে তার উত্তরটা কি হবে? না, ভারতীয় মহিলা ছিলেন হচ্ছেন আমাদের সরোজিনী নাইডু। ওকে, হুইচ মুভমেন্ট স্টার্টেড আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905? অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গের পরে কোন আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন বি নন কর্পোরেশন মুভমেন্ট, অপশন সি স্বদেশী আন্দোলন, অপশন ডি সিভিল ডিসোবিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন। তাহলে আমাদের এখান থেকে কি হবে? না, আমাদের এখান থেকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলন। আমাদের এখান থেকে যে জিনিসটা হবে সেই জিনিসটা কি হবে বলো? আমাদের স্বদেশী আন্দোলন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1905 সালে আমাদের বঙ্গভঙ্গের পরে কি শুরু হয়েছিল? না, স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন আমাদের কি হয়েছিল? স্বদেশী আন্দোলন শুরু করা হয়েছিল। ওকে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? অপশন এ বর্ধমান, অপশন বি সিদ্ধার্থ, অপশন সি রাহুল, অপশন ডি শুদ্ধোধন। তাহলে আমাদের এখানে কি ছিল? না, গৌতম বুদ্ধের আমাদের আসল যে নাম, তার নামটা হচ্ছে কি? আমাদের সিদ্ধার্থ ছিল। তাহলে গৌতম বুদ্ধের আসল নাম কি? গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে আমাদের সিদ্ধার্থ। ওকে, তাহলে এখানে দেখো যে কি বলেছে, গৌতম বুদ্ধ লুম্বিনীতে সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
লুম্বিনীতে, এবং সেখানে কি হয়েছিল, সিদ্ধার্থ হিসেবে জন্মগ্রহণ করেন। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দি রেড প্ল্যানেট, অর্থাৎ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ ভেনাস বা শুক্রকে, অপশন ডি মঙ্গলকে, অপশন সি জুপিটারকে, অপশন ডি শনিকে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে মঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের মঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো, তাহলে মার্স অ্যাপিয়ার দ্য রেড বিকজ অফ দি প্রেসেন্স অফ আয়রন অক্সাইড রাস্ট অন ইটস সারফেস, অর্থাৎ মঙ্গল পৃষ্ঠের আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটিকে লাল দেখায়। ওকে, হুইচ সয়েল ইজ দ্য বেস্ট সুইটেড ফর দি কটন কাল্টিভেশন, তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযুক্ত? অপশন এ অ্যালভিউলাই সয়েল বা পলি মাটি, অপশন বি রেড সয়েল বা লাল মাটি, অপশন সি ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, অপশন ডি আমাদের ল্যাটেরাইট সয়েল বা আমাদের কি বলবো এক্ষেত্রে, যে আমাদের না ল্যাটেরাইট মাটি। তাহলে কিসের জন্য আমাদের বলেছে? না আমাদের তুলা চাষের জন্য। তাহলে পৃথিবীতে যেখানে যেখানে আমাদের তুলা চাষের কথা আসবে, সেখানে সেখানে আমাদের কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকার কথা আসবে। সেখানে সেখানে আমাদের কি আসবে? কৃষ্ণ মৃত্তিকা বা কালো যে মাটি, তার কথা আসবে। ওকে, তাহলে দেখো এখান থেকে কি বলেছে, যে কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত, এটি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এটি আমাদের কিসের জন্য অত্যন্ত উপযোগী? এটি হচ্ছে আমাদের তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। ওকে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ পেনিসুলার ইন্ডিয়া, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ আমাদের দোদাবেতা, অপশন বি আনাইমুদি, অপশন সি মহেন্দ্রগিরি, অপশন ডি কালসুবাই। তার মানে আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি বলবো আমাদের আনাইমুদি হচ্ছে রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি বলবো আমাদের এক্ষেত্রে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি আমাদের আনাইমুদি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আনাইমুদি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আনাইমুদি কেরালায় অবস্থিত একটি পশ্চিমঘাট পর্বতমালা তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি কি আমাদের বলো? এটি হলো কেরালায় অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা ও দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, ইন হুইচ স্টেট ইজ দ্য মাজুলি আইল্যান্ড দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লোকেটেড, অর্থাৎ বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গে অবস্থিত, অপশন বি ওড়িশাতে অবস্থিত, অপশন সি অসমে অবস্থিত, অপশন ডি বিহারে অবস্থিত। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে বৃহত্তম মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? বৃহত্তম মাজুলি দ্বীপ হচ্ছে আমাদের আসামে অবস্থিত। বৃহত্তম মাজুলি দ্বীপ আমাদের কোথায় অবস্থিত বলো? বৃহত্তম মাজুলি দ্বীপ হচ্ছে আমাদের তোমার কোথায় অবস্থিত বলো? না আসামে অবস্থিত। ওকে, তাহলে দেখো এখান থেকে মাজুলি অসমের ব্রহ্মপুত্র নদে অবস্থিত। মাজুলি কোথায় অবস্থিত? অসমের আমাদের যে ব্রহ্মপুত্র নদ আছে, ব্রহ্মপুত্র নদ কোথা থেকে হয়েছে? না আমাদের ব্রহ্মপুত্র নদে অবস্থিত। ওকে, কোশ্চেন নম্বর 10, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দি লংগেস্ট কোস্টলাইন, অর্থাৎ ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অপশন এ আমাদের মহারাষ্ট্রের, অপশন বি তামিলনাড়ুর, অপশন সি গুজরাটের, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গুজরাট হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? আমাদের রাইট অ্যান্সার হলো হচ্ছে কি বলবো বলো? যে গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো, নেক্সট কি বলেছে আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমার হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লংগেস্ট কোস্টলাইন। তাহলে গুজরাটের উপকূল রেখা হলো আমাদের দীর্ঘতম। গুজরাটের উপকূল রেখা আমাদের কি? না গুজরাটের উপকূল রেখা হচ্ছে আমাদের দীর্ঘতম। এবং আমাদের এখান থেকে কি মাথায় রাখবে? এখান থেকে আমাদের যে জিনিসটা মাথায় রাখবে কি,
আমাদের কি মাথায় রাখো ১ নম্বর জিনিসটা, যে এর আমাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমাদের কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ১৬০০ কিলোমিটার অবধি বিস্তৃত। এই দৈর্ঘ্যটা আমাদের কি বিস্তৃত? না ১৬০০ কিলোমিটার বেশি বিস্তৃত। তাহলে দেখো, আমাদের এখানে ভীষণ WBCS ইউটিউব ক্লাসে এর জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে কি? ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস। তোমাদেরকে কি ডাউনলোড করতে হবে? ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলেছে আমাদের এখান থেকে? তোমরা WBPSC সেকশনে গিয়ে অল ক্লাস পিডিএফ অপশনে দেখবে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ গুলো কি হয়ে যাবে? আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। চলো, এবার আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে কি, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন দ্য কার্ড, অর্থাৎ দইয়ে আমাদের কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ সাইট্রিক অ্যাসিড, অপশন বি টার্টারিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি আমাদের অক্সালিক অ্যাসিড। তাহলে কি অ্যাসিড পাওয়া যায় বলো? ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো এখান থেকে? আমাদের এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমাদের দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তাহলে কি বলবো? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে এবং দই তৈরি হয়। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ ভ্যালু অফ দি হিউম্যান ব্লাড, অর্থাৎ মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ ভ্যালু কত? মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ ভ্যালু কত? অপশন এ 6.4, অপশন বি 7.0, অপশন সি 7.4, অপশন ডি 8.2। তার মানে আমাদের এখানে কি উত্তর হবে বলো? আমাদের এখানে উত্তর আসবে হচ্ছে 7.4 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি হবে বলো? রাইট অ্যান্সারটা হচ্ছে 7.4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে কি বলবো? যে আমাদের হিউম্যান ব্লাডে যে আমাদের সামান্য ক্ষারীয়, এর পিএইচ এর মানটা কত? 7.35 থেকে 7.45। হুইচ টিস্যু ট্রান্সপোর্টস ওয়াটার ইন প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের দেহ কোন কলা জল পরিবহন করে? অপশন এ ফ্লোয়েম, অপশন বি জাইলেম, অপশন সি প্যারেনকাইমা, অপশন ডি কোলেনকাইমা। তাহলে জল পরিবহন করে কে? আমাদের জল পরিবহন করে আমাদের জাইলেম। তাহলে আমাদের এ কি কি করে? এ হচ্ছে আমাদের জল ও খনিজ লবণ, জল ও খনিজ লবণ পরিবহন করে। ফ্লোয়েম কি কাজ করে? ফ্লোয়েম হচ্ছে আমাদের খাদ্য পরিবহন করে। ফ্লোয়েম আমাদের কি পরিবহন করে? ফ্লোয়েম আমাদের খাদ্য পরিবহন করে। ফ্লোয়েম কি করে বলো? ফ্লোয়েম আমাদের কি করে? না খাদ্যকে পরিবহন করে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো এখান থেকে? চলো, নেক্সট কোশ্চেন। হুইচ টিস্যু ট্রান্সপোর্ট ওয়াটার ইন প্ল্যান্ট, তার মানে এখান থেকে হয়ে গেল জাইলেম মূলত পাতায় জল ও খনিজ লবণ পরিবহন করে, আর ফ্লোয়েম কি করে? না আমাদের খাদ্যকে পরিবহন করে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকাম, তাহলে এখান থেকে দেখো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখান থেকে বলবো যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো, এবার কি বলেছে তাহলে দেখো, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্রায় আমাদের 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা ওইভাবে লিখছি। যেটাকে আমরা কিভাবে লিখছি? যেটাকে আমরা ওইভাবে লিখছি। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো, এর পরবর্তীতে আমাদের কি আছে? না এর পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটি আছে, হু ডিসকভার্ড দ্য রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছেন? অপশন এ আমাদের কি বলবো? যে মেরি কুরি, অপশন বি হেনরি বেকারেল, অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড, অপশন ডি জে থমসন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? হেনরি বেকারেল ইজ দ্য রাইট অ্যান্সার। জে থমসন আমাদের কি আবিষ্কার করেছেন? না জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন। জে থমসন কি আবিষ্কার করেছেন? জে থমসন ইলেকট্রিক্যাল বলছি, সরি, ইলেকট্রন আবিষ্কার করেছেন। তাহলে এখান থেকে দেখো, 1896 সালে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। 1896 সালে
হেনরি বেকারেল আমাদের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর কারেন্টলি মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? অপশানে আমাদের এখান থেকে কি বলবো? 10টি, অপশান বি 11টি, অপশান সি 12টি, অপশান ডি 6টি। তার মানে আমাদের এখানে রাইট অ্যান্সার কতগুলি? 11টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। 42তম সংশোধনী 1976-এ 10টি এবং 86তম সংশোধনী 2002 এর দ্বারা 11তমটি যুক্ত হয়। তার মানে আমাদের যখন সংবিধানটি প্রথম তৈরি হয়েছিল তখন আমাদের সেই ক্ষেত্রে কোনো মৌলিক কর্তব্য ছিল না। হয়েছে, মৌলিক কর্তব্য ছিল না। পরবর্তীতে আমাদের কি হয়েছে না, পরবর্তীতে আমাদের 42তম সংশোধনীর মাধ্যমে 10টি, 42তম সংশোধনী কবে হয়েছে? 1976 সালে। এবং আমাদের 86তম সংশোধনী কত সালে হয়েছে? 2002 সালে। এই দুটির মধ্যে আমাদের কি হয়েছে? টোটাল বর্তমানে 11টি আমাদের হয়েছে। আমাদের কতগুলি হয়েছে? বর্তমানে 11টি হয়েছে। ওকে, চলো। বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আমি কি বলবো? যে ওয়াজ দ্য ভোটিং এজ রিডিউস 21 টু 18, অর্থাৎ কোন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোট অধিকার বয়স আমাদের কি হয়েছে? ভোট অধিকার বয়স আমাদের 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি মাথায় রাখবে? এই ক্ষেত্রে মাথায় রাখবে 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 61তম সংশোধনী নাকি 73তম সংশোধনী? তাহলে উত্তর লেখো কি আমাদের? 61তম সংশোধনী হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 61তম সংশোধনী হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে দেখো, দা 1989 সালের 61তম সংশোধনী আইনের মাধ্যমে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার বয়স কমানো হয়েছিল। ভোটাধিকার বয়সকে কি করা হয়েছিল? ভোটাধিকার বয়সকে কমানো হয়েছিল। ঠিক আছে, চলো। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অব দি ড্রাফটিং কমিটি অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, অপশন বি জওহরলাল নেহেরুকে, অপশন বি ডক্টর বি আর আম্বেদকরকে এবং অপশন ডি সর্দার প্যাটেলকে। তাহলে রাইট অ্যান্সার কি? বি আর আম্বেদকরকে। রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? না আমাদের প্রেসিডেন্ট ছিলেন। রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। জওহরলাল নেহেরু কি ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিলেন? না আমাদের কি ছিলেন? না যুদ্ধের ব্যাপার স্যাপার গুলো দেখতেন। আমাদের কি বি আর আম্বেদকর কি ছিলেন? আইন মন্ত্রী। ঠিক আছে, চলো। তাহলে ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয়েছিল? আমাদের সংবিধানের জনক বলা হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের কি বলা হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের বলা হয়েছিল সংবিধানের জনক বলা হয়েছিল, কি বলা হয়। ঠিক আছে, চলো। কোশ্চেন নম্বর 19, সরি। পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন হুইচ স্টেট? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে প্রবর্তিত করা হয়েছে? কবে বলছি, সরি, কোথায় প্রথম প্রবর্তিত হয়েছিল? অপশন এ আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে কোথায় হয়েছিল? রাজস্থানে। অপশন বি গুজরাটে, অপশন সি বিহারে, অপশন ডি উত্তরপ্রদেশে। তাহলে রাইট অ্যান্সার কি গেল? রাইট অ্যান্সার গেল হচ্ছে রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমাদের দা 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নগৌর জেলায় প্রথম উদ্বোধন করা হয়েছিল। রাজস্থানের কোন জেলায় উদ্বোধন করা হয়েছিল? রাজস্থানের নগৌর জেলাতে এই জিনিসটাকে উদ্বোধন করা হয়েছিল। আর আমাদের এই যে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, এই ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে এইটা কবে জানো? এইটা হচ্ছে আজ, এইটা হচ্ছে, সরি, এইটা হচ্ছে আমাদের 24শে এপ্রিল। এই জিনিসটা আমাদের কবে না, এইটা হচ্ছে আমাদের মাথায় রাখবে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের 24শে এপ্রিল। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, গেল। চলো, এবার আমাদের কি বলছে? হু ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অব দি রাজ্যসভা? রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি ভাইস প্রেসিডেন্ট, অপশন সি আমাদের অধ্যক্ষ, এই সরি প্রধানমন্ত্রী, অপশন ডি হচ্ছে অধ্যক্ষ বা স্পিকার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলবো?
ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে উপরাষ্ট্রপতি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, হুইচ ইয়ার, আচ্ছা তাহলে এখানে দেখে নাও, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার, তার মানে আমাদের কি বললাম এখান থেকে, যে আমাদের ভারত মানে কি বলবো, ভারতের উপরাষ্ট্রপতি আমাদের রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কি বলবো আমাদের এক্ষেত্রে, না আমাদের চেয়ারম্যান হিসাবে কি হয়েছে, কি, না রাজ্যসভার দায়িত্ব পালন করেন। ঠিক আছে, তাহলে আমাদের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কে আছেন, না সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, কে আর আই এস এইচ, এস এইচ এন এন, সিপি রাধাকৃষ্ণন হচ্ছেন আমাদের আছে এখানে। ঠিক আছে, ইন হুইচ ইয়ার নবার্ড এস্টাবলিশ, অর্থাৎ নবার্ড আমাদের কত সালে প্রতিষ্ঠা হয়, 1980 সালে, 1982 সালে, 1900 আমাদের কি বলবো এক্ষেত্রে, না 1900 আমাদের 85 সালে, না 1990 সালে। তাহলে কি বলবো এখান থেকে, 1982 সাল ইজ দ্য রাইট অ্যান্সার। 1982 সাল হচ্ছে রাইট অ্যান্সার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নবার্ডের এস্টাবলিশড হয়েছিল কি, প্রমোট দ্য রুরাল অ্যান্ড দি এগ্রিকালচার ক্রেডিট, প্রমোট দ্য কি আমাদের রুরাল অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট কত সালে, না আমাদের 1982 বা 1982 সালে, 1982 বা 1982 সালে। ওকে চলো, ব্লু রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ হুইচ অফ দি ফলোইং, নীল বিপ্লব নিচের কোনটির সাথে জড়িত, মিল্ক, দুধ বা মিল্ক বা দুধ, ফার্টিলাইজার বা সার, ফিশ বা মাছ, অয়েল সিড বা তৈলবীজ। তাহলে আমাদের নীল বিপ্লবের কথা যখন আসবে তখন মাথায় রাখবে ফিশ বা মাছের সঙ্গে আমাদের নীল বিপ্লবটা খুব কানেক্টেড, নীল বিপ্লবটা খুব কানেক্টেড। ওকে চলো, তাহলে ব্লু রেভলিউশন রেফার্স টু দ্য ইন্টেন্স গ্রো অফ দি ফিশ অ্যান্ড দি মেরিন প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, নীল বিপ্লব বলতে মৎস্য ও সামুদ্রিক পণ্যের শিল্পের দ্রুত বৃদ্ধিকে বোঝায়। ওকে, হুইচ 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ দ্য বেস্ট অন দি মহালবিস প্ল্যান, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহানলবিস প্যানেলের মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অপশন এ ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো, রাইট অ্যান্সার হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 সালে ভারী শিল্প শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল। কিসের ওপর জোর দেওয়া হয়েছিল, ভারী শিল্প শিল্পায়নের ওপরে আমাদের কি করানো হয়েছিল, জোর দেওয়া হয়েছিল। ওকে চলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভার দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অপশন এ অমর্ত্য সেন, অপশন বি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অপশন সি মনমোহন সিং, অপশন ডি রঘুরাম রাজন। তাহলে অর্থনীতিতে প্রথম পুরস্কার বিজয়ী ভারত নোবেল পেয়েছিলেন কে, অমর্ত্য সেন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে অমর্ত্য সেন 1998 সালে, তার উনি কত সালে, না 1998 সালে তার কল্যাণমূলক কাজের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার অর্থনীতিতে কি পান, না অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে? চলো, ইনফ্লেশন ইজ কজড বাই দি হুইচ অফ দি ফলোইং, মুদ্রাস্ফীতি নিচের কোন কারণে ঘটে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি, অপশন বি ডিক্রিজ ইন প্রোডাকশন অর্থাৎ উৎপাদন হ্রাস, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দিস অ্যাবভ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ এবং বি দুটোই, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধির জন্য হয়, আবার আমাদের ডিক্রিজ দ্য প্রোডাকশন উৎপাদন হ্রাসের জন্য হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও একটুখানি, মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থের যোগান বাড়ে কিন্তু পণ্য বা সেবার উৎপাদন কমে যায়, তার ফলে কি হয়, দাম বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি করবে, না 27,000 প্লাস মাল্টিপল চয়েস কোশ্চেন, আমাদের 40টা ফুল মক টেস্ট, আমাদের 100টা জেনারেল স্টাডিজের টেস্ট, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট, আমাদের 23 অর্থাৎ 23টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন
এবং আমাদের কি বলবো 40টা ইংলিশ গ্রামার টেস্ট এবং জিএস এর আমাদের 200টা সেকশনাল টেস্ট ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো বা আরো কিছু যদি পেতে চাও তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো ফোন নাম্বারে না 9333111815। তোমরা আমাদেরকে এই যে আমাদের নম্বর আছে এই নম্বরে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা আমাদেরকে কি করবে? তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, চলো তাহলে যারা যারা আমাদের এই ক্লাসটিকে দেখলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। যারা ক্লাসটি করলে প্রত্যেকে আমাদের ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।